টেন্স, আজকের ক্লাস হচ্ছে টেন্স। আমরা টেন্স সম্পর্কে অনেক দিন বা হয়তো অনেক কাল ধরে শেখার ইচ্ছা আমাদের ছিল, বাট আজকে আমরা টেন্স সম্পর্কে জানার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আমরা টেন্সের টোটাল সিরিজটা এখানে চালাবো, তবে একদিনের টেন্সটা গোটাটাই কমপ্লিট করা সময় সাপেক্ষ এবং এটা সম্ভব হবে না বলে আমরা পার্ট পার্ট করে টেন্সের সিরিজগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকেই যারা ক্লাসে জয়েন করেছো। আচ্ছা, আমরা জানি টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল, এটা সবাই জানি, বা তুমি এটাকে বলতে পারো সময়ের পরিবর্তন, হ্যাঁ কি না? এখন ঘড়িতে বাজছে কটা? 8:35, তাই তো? এর আগে 8:30 ছিল তো? এর আগে 8:30 ছিল তো? তা সেটা কি অতীত হয়ে গেছে? এরপর 8:40 হবে, সেটা ভবিষ্যতে হবে, মানে এখন হয়নি। তাই ঘটনা হচ্ছে যখন কোনো কাজ এখন হচ্ছে এটা বর্তমান সময়ে, যখন হয়ে গেছে তখন অতীতে, আর যখন হবে তখন সেটা ফিউচার। তোমার চিন্তা ভাবনা যাই হোক না কেন, টোটালটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে বর্তমানে, একটা অতীতে, একটা হচ্ছে ভবিষ্যতে, ঠিক তো? যেমন তুমি সকালে উঠেছিলে, এটা অতীত হয়ে গেছে, এখন পড়ছো বর্তমানে, স্কুলে যাবে ভবিষ্যতে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছো? এই টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটাকেও 4 ভাগে, এটাকেও 4 ভাগে। তার মানে কীভাবে বলবো? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এদিকে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি, এর আগে প্রেজেন্ট লাগালে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট লাগালে পাস্ট, ফিউচার লাগালে ফিউচার। গট ইট? ক্লিয়ার? খুব ভালো করে বোঝো, অন্যদিকে মন দিলে হবে না, ভালো করে বুঝতে হবে। আজকে তোমাদের আলোচ্য বিষয় হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। তারপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাবো, প্রেজেন্ট পারফেক্ট বোঝাবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাবো। এইভাবে আমরা পর্যায়ক্রমে বোঝাতে বোঝাতে সিরিজটা শেষ করব। তাই কেউ মিস করবে না, সিরিজটা অফ করবে না, কেমন? চলো প্রথমে জানবো প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ হয়, 1 নম্বর চিরসত্য বোঝাতে হবে, বা যদি কোনো কাজ চিরসত্য হয়। আর 2 নম্বর হচ্ছে কি অভ্যাসগত কোনো কাজ হলে। যেমন আমি একটা এক্সাম্পল লিখছি, জিনিসটা ক্লিয়ার হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা কি চিরসত্য না মিথ্যা কথা? চিরসত্য। তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের কি না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সরি, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক তো? আচ্ছা, আরও আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে বুঝবো। আচ্ছা, এটা কি কপি করেছো? বুঝবো এটা? আচ্ছা, এটা কোথায় গেল রে? কাপড়টা কই? কাপড়টা রাখলাম ওখানে। ও সরি, এখানে আছে। দেখো সবাই, রিতম এদিকে মন দে ভাই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে বর্তমানকালে যখন কোনো কাজ হয় চিরসত্য বোঝায়, এবং অভ্যাসগত কোনো কাজ হলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলি। মানে বর্তমানকালে কোনো কাজ হতে হবে। মনে কর আমি খাই, রাইট? আমি খাই, এর নেগেটিভ কি হবে? নো, আমি খাই। আচ্ছা, এর নেগেটিভ হবে আমি খাই না। কি হবে? আমি খাই না। আচ্ছা, এরপরে এটা যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি হবে? আমি কি খাই, তাই তো? আমি কি খাই। আবার এটাকে যদি আমি প্রশ্নবোধক প্লাস নেগেটিভ করি একসঙ্গে, তাহলে কীভাবে হবে? আমি কি খাই না, আমি কি খাই না। দেখো অ্যাকচুয়ালি এটা এখানে লিখছি, হ্যাঁ, আমি কি
খাই না। প্রথমে তাহলে প্রথম বাক্যটা যেটা আছে সেটা হচ্ছে আমি খাই। এটা কি? এটার মধ্যে কোনো নেগেটিভ বা কোনো প্রশ্নবোধক কিছু আছে কি? স্টেটমেন্ট দিচ্ছে। স্টেটমেন্ট দেওয়া মানে এটা কোন সেন্টেন্স? অ্যাজারটিভ সেন্টেন্স। অ্যাজারটিভ সেন্টেন্স কাকে বলেছিলাম? সাবজেক্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ, তাই তো? আর এটা আমি খাই না, এটা কি? নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে কি? না থাকবে, না আছে, আছে। তাহলে আমরা অ্যাজারটিভ সেন্টেন্স কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। অ্যাজারটিভ সেন্টেন্স দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে না বাচক। তাহলে মা বলো তো, আমি খাই, এটা হ্যাঁ বাচক না না বাচক? ইংরেজিতে কি বলবো? অ্যাফার্মেটিভ। সব একসঙ্গে বলো। আচ্ছা, আমি খাই না, এটা কি? অ্যাকচুয়ালি এটা কোন সেন্টেন্স ছিল? অ্যাজারটিভের কোন ভাগ? কিসের জন্য নেগেটিভ বললাম? থ্যাংক ইউ। তাহলে আমি খাই না এটা হলো কোন সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। তাহলে একটা হ্যাঁ বাচক, একটা না বাচক। তারপরে দেখো, আমি কি খাই, এটা কি বাচক? প্রশ্নবাচক, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের লক্ষণ কি বলেছিলাম? কাস্তে নিচে বন্দে মানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আছে ভাই? আছে? আছে। তারপর দেখো, আমি কি খাই না, এটা প্রশ্নবোধকও হচ্ছে, তার সঙ্গে নাও থাকছে। তার মানে কি? প্রশ্নবোধক না বাচক। আমি কি খাই না। দেখো, এই চারটে ফরমেশন আমি তোমাকে দিয়েছি, এই চারটে সেন্টেন্সের বাইরে কি আর কোনো সেন্টেন্স হতে পারে? হবে না। তুমি প্রশ্ন করলে এই চারটের মধ্যে একটা করতে পারো, মানে এই চারটাই মেন। তাহলে প্রথমে কি হলো? অ্যাজারটিভ সেন্টেন্স মানে কি? হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবাচক এবং প্রশ্নবাচক প্লাস না বাচক। এই চারটে ফরমেশন যে বুঝে নেবে সে হাজার রকমের সেন্টেন্স পারবে। এবং এইগুলো যদি ভালো করে ক্লিয়ার করতে পারো, আমি কথা দিলাম ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আরও নানা রকম যে সমস্ত গ্রামারগুলো আছে তোমার কাছে একদম জল ভাত হবে। আর এইগুলো যদি ক্লিয়ার না হয় এখনো পর্যন্ত, সত্যি কথা বলছি, তোমার আশাই হবে, যাওয়াই হবে, কিছু বুঝতে পারবে না, কিছু বুঝতে পারবে না। তাই ভালো করে ক্লাসটা মন দিয়ে করো। আর এখানে টেন্স যদি তুমি বুঝতে না পারো, গ্রামার বুঝতে না পারো, তুমি কোনো জায়গায় বুঝতে পারবে না। কারণ আমরা এখানে ভেঙে চুরে একদম ঠিকঠাকভাবে তোমাদেরকে উপস্থাপন করার জন্য আমাদের এখানে আছে। পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্ট আছে গ্রামার সম্পর্কে অনেক অনীহা আছে, গ্রামার বুঝতে পারে না, তাদের জন্য এই ক্লাসগুলো উপস্থাপন করা হয়েছে। তোমরা ভালো করে মন দিয়ে করো, অটোমেটিক বুঝতে পারবে। প্রথমে একটা সেন্টেন্স দেখাচ্ছি, আমি খাই। রাইট? আমি খাই, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে গঠনটা লাগবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি শর্টকাট লিখলাম, কি লিখলাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এস ফর সাবজেক্ট, ভি ফর ভার্ব, ও ফর অবজেক্ট। আচ্ছা, তারপর দেখো, আমি খাই না, এক্ষেত্রে দেখো, হ্যালো, এক্ষেত্রে দেখো আমি খাই না, এখানে প্রথমে কি লাগবে? সাবজেক্ট হলো, তারপরে ডু বা ডাজ, তারপরে নট, তারপরে ভি1। রাইট? এটা এর গঠন। কি বললাম? সাবজেক্ট ডু বা ডাজ প্লাস নট প্লাস ভি1। রাইট? তারপর এটা দেখো, আমি কি খাই, আমি কি খাই, এক্ষেত্রে কি লাগবে? প্রথমে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এটাতে কি লাগবে? দেখো, এটাতে দুটো হয়। প্রথমে কি লাগবে? ডু বা ডাজ হলো প্লাস নট প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে আগে নটটা বসবে, তারপরে ভি1 প্লাস অবজেক্ট। আর ডু বা ডাজটা লিখব যদি এই সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে সাবজেক্ট আগে লিখব, যদি এটা প্রোনাউন হয় তারপরে নট লিখব, তারপরে ভি1 প্লাস অবজেক্ট। আচ্ছা, পার্থক্যটা দেখে নাও। যদি সাবজেক্টটা নাউন হয়, কোনো নাম হয়, রাম, শ্যামলী, আকাশ, বিমল, তাহলে তার আগে নট বসবে। সাবজেক্ট নাউন হতে পারে, সাবজেক্ট প্রোনাউন হতে পারে, হিও হয়, রামও হয়। যদি সাবজেক্টটা নাউন হয় তার আগে নট বসবে, আর যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তারপরে নট বসবে, আর বাকি যা আছে সব এক থাকবে। আবার এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, যেহেতু এটা প্রশ্নবোধক হচ্ছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে এই চারটে ফরমেশন তোমাকে
তাহলে এই চারটে ফরমেশন তোমাকে জানতে হবে, চারটে রুলস তোমাকে জানতে হবে। আমি প্রথম থেকে আবার পুনরাবৃত্তি করে দিচ্ছি, যারা মন দিচ্ছ ক্লাসে তারা বুঝতে পারবে, তারা জ্ঞানার হবে, যারা মন দিচ্ছ না ভাই কিচ্ছু করার নেই, ভালো করে বোঝো। কিন্তু ঘুমিয়ে থাকার দিন শেষ, এবার একটু নিজেকে যোগ্যতা প্রমাণ করাতে হবে, হ্যাঁ কি না ভাই? ঘুমিয়ে ঘুমিয়ে চললে হবে না, ম্যাম এত করলার দিন শেষ হয়ে গেছে, ভালো করে বোঝো কিন্তু। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি বললাম? একসঙ্গে বল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ থাকলে কি হবে? সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস V1, রাইট? ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? প্রশ্নবোধক থাকলে প্রথমে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন, রাইট? আর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, যদি সাবজেক্টটা নাউন হয় তার আগে নট, আর যদি প্রোনাউন হয় তারপরে নট। কি বললাম বুঝতে পারলি? আর যা আছে দেখ, একই আছে, দেখ সব কিছুই কিন্তু একই আছে, নেই? সব কিছুই কিন্তু একই আছে। এমন কোনো জায়গা আছে যে বুঝতে অসুবিধা হয়েছে? কেউ কি আমার কথা বুঝতে পারোনি? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার একটা জিনিস দেখাবো, ডু আর ডাজ। ডু আর ডাজ মানে কি দুটোই একসঙ্গে চালিয়ে দেবো? না, যে কোনো একটা তোমাকে বসাতে হবে। ভালো করে মনে রাখবা, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে একটা হয় একটা না হয়, মানে দুটোর মধ্যে দুটোই না হয়, তাহলে কি হবে? ডু হবে। মনে করো কোনোটা থার্ড পারসন হলো, প্লুরাল নাম্বার হলো, হবে না, চলবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হতে হবে। তাহলে মধ্য কথা কী করতে হবে? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে, না হলে ডু হবে। এটাও তাই, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? আর এই সাবজেক্টটা, আচ্ছা, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? আর যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে কি হবে? বুঝাতে পারলাম? এমন কেউ আছে যে বুঝতে পারোনি? হ্যাঁ কি না ভাই? জাগতে হবে, বুঝাতে পারলাম তো? আচ্ছা, এরপর আমরা কিন্তু মেন পর্বে আসবো, এবার আমরা সেন্টেন্স মেক করে দেখাবো। প্রথমে আমি লিখেছিলাম আমি খাই, রাইট? আচ্ছা বলো তোমা, আমি খাই এক্ষেত্রে সাবজেক্টকে একসঙ্গে বলো সবাই। আমি ইংরেজি কি? আই। আয়ের পরে কি বসবে? ভার্ব কি? ইট। তারপর অবজেক্ট কি আছে? নেই, অবজেক্ট নেই তোমার, অবজেক্ট নেই, তাহলে কি লিখবো? আই ইট, হয়ে গেল। যদি এখানে থাকতো সে খায় তাহলে কি হতো? হি ইটস, হি ইটস হতো। ইএটি, ইট হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে এস বা ইএস যুক্ত হতো কেন? হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, কিন্তু পরিষ্কার কথা, বুঝতে পেরেছো? 2 নাম্বার দেখো, আমি খাই না, তাহলে তুমি বলো কি করবে, নিজে যে পারবে। দেখো, আমি খাই না, বলো আই ডু নট ইট, আই ডু নট ইট, আমি খাই না। কেন ডু করলাম? আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যার জন্য ডু বসালাম। যারা পার্সনের ক্লাস বুঝতে পারোনি, চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে পার্সন খুলবে, পেয়ে যাবে। পার্সনের ক্লাস কিন্তু আমি এখানে অনেকেই করিয়ে দিয়েছিলাম, হ্যাঁ কি না? পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, স্পিকার, লিসেনার, যাকে নিয়ে কিছু বলা হয়, এটসেট্রা এটসেট্রা। বলেছিলাম কি বলেছিলাম না? মনে আছে সবার? যার মনে নেই সে একটু ক্লাসটা গিয়ে একটু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারিস ভাই, আর তা নাহলে পরে আবার সময় পেলে করিয়ে দেবো। কী বললাম বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আই ডু নট ইট, আমি খাই না। তাহলে বলো তো সে যায় না কি হবে? সে যায় না, তাহলে কি হবে বলো? হি ডাজ নট গো। কঠিন? একদম ইজি ভাই, জল ভাত, কিচ্ছু নাই গ্রামার ভাই। পৃথিবীর মধ্যে সব থেকে সোজা ভাষা ইংরাজি, সহজ সাবজেক্ট ইংরাজি, কিন্তু এর ডিমান্ড কেন বেশি ভাই? ইন্টারন্যাশনাল, এটা গোটা দুনিয়া ঘুরে, ঠিক তো? কোনোদিন শুনেছিস নিউজিল্যান্ডের লোকরা তামিল ভাষায় কথা বলে? শুনেছিস ভাই? শুনিসনি, কিন্তু ইংরাজি জানলে তো গোটা দুনিয়া ঘুরতে পারবি, দুনিয়া তোর হাতের মুঠোয়, ঠিক তো ভাই? আচ্ছা, নেক্সট চলে আসো, আমি কি খাই। এদিকে তাকাও, আমি কি খাই। আচ্ছা বলো কি করব? আমি কি খাই, তাহলে আমির ইংরাজি কি? আই। কিন্তু গঠনটা দেখবো আমরা, গঠনটা কি লিখবো? প্রথমে ডু, ডু আই, ডু হয়ে গেল, আই হয়ে গেল, তারপর ইট, জিজ্ঞাসা চিহ্ন, অবজেক্ট নেই তো, তাহলে ডু আই ইট, আমি কি খাই। আচ্ছা, সে কি খায় যদি থাকতো কি হতো? ডাজ হি ইট, ডাজ হি ইট। তাহারা কি খায়?
ডাজ দে ইট। বুঝতে পারছো তো? কে কে না বুঝে হ্যাঁ বলছো? আশা করছি কেউ না বুঝে হ্যাঁ বলছে না, সবাই বুঝে হ্যাঁ বলছে। হ্যাঁ কি না? কঠিন লাগছে ভাই? লাগে না। এবার দেখ, এইটা কিন্তু একটা বোঝার আছে। আমি কি খাই না, এ একটা লিখলাম, আর একটা লিখবো রাম কি খায় না। আচ্ছা, রাম কি খায় না, এক্ষেত্রে কই বুদ্ধি করে একসঙ্গে বলতো ভাই, আমি এইখানটায় লিখছি, ওখানটা না দেখা যেতেও পারে। রাম কি খায় না, আমি এটা কি লিখতে পারি, কই বুদ্ধি করে বলতো দেখি। প্রথমে কি লিখবো? ডাস। তারপর কি লিখবো? নট। তারপর কি লিখবো? রাম। তারপর কি লিখবো? ই। তারপর কি লিখবো? জিজ্ঞাসা চিহ্ন। আর তো কিছু নেই। তাহলে ডাজ নট রাম ইট। আচ্ছা, প্রশ্ন আমার, নটটা কেন রামের আগে হলো? সাবজেক্টটা নাউন আছে স্যার, আপনি তো একটু আগেই বললেন। আমরা বুঝতে পেরেছি বলেই তো আমরা বলতে পারলাম। বেশ, যদি বুঝতেই পারিস কই এটা প্রমাণ করে দেখা দেখি, এটা বলতো দেখি। আমি কি খাই না, কই বল দেখি কি হবে? ডু ডু আই নট ইট। ডু আই নট ইট। আচ্ছা, এখানে আগে নট, এখানে পরে নট, টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছিস তো কি করে হলো? নাউন থাকলে ভাই তার পরে নট বসবে, নাউন থাকলে তার আগে নট বসবে, এটাই পার্থক্য। এই যে চারটে ফরমেশন দিলাম, অ্যাজারটিভ সেন্টেন্সে এসভিও, হ্যাঁ বাচক থাকলে এসভিও, নেগেটিভ থাকলে সাবজেক্টের পরে ডু বা ডাজ প্লাস নট প্লাস ভি1, আর আমি কি খাই না জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাছে নিচে বন্ধ থাকবে। হ্যাঁ কি না? ডু বা ডাজ, সাবজেক্ট, ভি1 অবজেক্ট। কখন ডাজ হবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আর যদি না হয় ডু। তারপর কি আছে? নেগেটিভ ইন্টারোগেটিভ থাকলে কি হবে বলেই দিলাম। সাবজেক্ট থাকলে, সাবজেক্ট নাউন থাকলে কি হবে, সাবজেক্টের প্রোনাউন থাকলে কি হবে। এইটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কিছু আছে? এটা কিছু আছে? এত জল্পনা কল্পনার অবসান ঘটলো এটা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন না থাকারই কথা।